কি সবজি নিয়ে যাইতেছে? একটু দেখি তো। দেহনের এখন আর সময় নাই, তাড়াতাড়ি হাটে যাই দিব। চলো। রাখো মিয়া, হাটের দামে যদি এখানে বিক্রি করতে পারো তাহলে এত কষ্ট করে হাটে যাওয়ার কি খাও? নামা দহি কি কি সবজি আছে? এই ধরতো। করলা আছে, ঢেঁড়স আছে, আচ্ছা, পেঁয়াজ আছে, পটল আছে। আচ্ছা আসো, এদিকে একটা একটা বস্তা খুলে দেখো। এই যে নামা, এটা ধরো, এই ধরতো, এটা ধরতো, ধর এটা একটু খুলে দেখো, ভালো করে ধর। ঠিকই আছে। বাচ্চুমিয়া না, তোমার এই সবজি তো সুবিধার না। এই যে কোনোটা পোকা খাওয়া, কোনোটা কুচকানো, আর এগুলো ছোট, এগুলা কি আনছো? তোর এগুলা তো তুমি হাটে গিয়ে সুবিধা করতে পারবে না। বাচ্চুমিয়া, তার সাথে এক কাম করো, তুমি বেগুন আর পটল এই দুটো আমারে 160 করে দিয়ে দাও, আর পেঁয়াজ আর মরিচ দাও, তোমার 300 করে দিলাম। ঠিক আছে? 300, আর কোনো কথা নাই। আরে কি কর না জলিল ভাই, এই দামে বেচুন না, বাজারে নিলে তো আমি এসে বেশি দাম পাবো। আরে ঠিক আছে ঠিক আছে, বাজারের লগে আমি মোবাইলে একটু কথা কয়ে এলো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সত্তর ভাই, আচ্ছা ওই বেগুন, পটল, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোর দাম কেমন? হ্যাঁ, ও সুবিধা না? না আচ্ছা আচ্ছা, ও বাজারে অনেক সবজি ফল ফলাদি উঠছে না? না ভালো, খুব ভালো। এই সবজি ফল ফলাদির আমদানি যত হয় ততই ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই নাকি? এত কম? 150-60 টাকা? এত পড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, পরে কথা কম মনে। হুল্লা ভাই, একদম একেবারে পড়ে গেছে। এখন তুমি কি করবো চিন্তা করো, আমি যে দামে তোমার কইলাম এই দামে দিতে পারো, আর নাহলে তুমি কষ্ট করে বাজারে যেতে পারো। ভাই আর বাজারে যায় কি লাভ? আপনার হিসাবে যা হয় সেইটাই দেন। সবজি ফল উৎপাদন করতে গিয়া যে খরচ হয়েছে তার চেয়েও কম পাইলাম, আর ফসল ফলাম না। পেঁয়াজ, মরিচ, বেগুন, কলা যা আছে সব নিয়ে যান। দুঃখ করো না মিয়া ভাই, আরে দাম তো উঠানামার মধ্যে থাকবো, দেখবা আগামী হাটে ডাবল দামে বিক্রি করছো। এ নাও, তোমার পুরা ভ্যান আমি নিয়ে নিলাম। এই বস্তাবান, কি বাচ্চু মিয়া, মন খারাপ কেন? আর মন ভালো থাকবো কেমন করে মাস্টার সাহেব? হ্যাঁ, এত কষ্ট করে ফসল ফলাই, বাজারে নিয়ে বেচতে গেলে দাম পাই না, লাভ তো দূরে থাক, খরচার পয়সা উঠে আসে না। শোনো বাচ্চু মিয়া, আমি জানতে পারলাম সরকার কৃষি মন্ত্রণালয়ের অধীনে এনসিডিপি নামের একটা প্রজেক্ট খুলেছে। এই প্রকল্পের আওতায় কৃষকদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আগামীকাল সকাল 10টায় আমাদের মেম্বার সাহেবের বাড়ির সামনের ওই যে খোলা মাঠ, ওখানে উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদেরকে অনেক কিছু বলবেন। কাল তুমি আরো কিছু লোকজন নিয়ে ওখানে গেলে অনেক কিছু জানতে পারবা। কি যাবে তো? আচ্ছা জামুনে মাস্টার সাহেব। আচ্ছা যেও। হ্যাঁ, ভালো লাগবে। যে ফসলের মূল্য বেশি সে ফসল চাষ করে লাভবানও হবেন বেশি। এনসিডিপি এলাকার ক্ষুদ্র চাষীদেরকে 33টি উচ্চ মূল্য ফসলের আবাদ করার জন্য উৎসাহিত করা হচ্ছে। স্যার ওই 33টা ফসলের কি নাম এটা বলে দিলে বুঝতে পারতাম। বলছি, তার আগে আর একটা কথা বলছি, মৌসুমের আগে যদি বাজারে ফসল তুলতে পারেন তাহলে দাম বেশি পাবেন,
আবার যদি মৌসুমের পরে বাজারে ফসল তুলতে পারেন তাহলেও দাম বেশি হবে। এইবার স্যার 33টা ফসলের নাম বলেন। 33টি ফসলের মধ্যে সবজি জাতীয় ফসল হচ্ছে 15টি, যেমন আলু, পটল, লাউ, মিষ্টি কুমড়া, করল্লা, ঢেঁড়স, টমেটো। কয়টা বলছি বলেন তো? স্যার আপনি 7টা বলছেন। এবার আপনি নামগুলো বলেন তো। আলু, পটল, করলা, মিষ্টি কুমড়া, লাউ, টমেটো, ঢেঁড়স। ঠিক বলেছেন। আর রয়েছে দেশি সিম, ফ্রেঞ্চ সিম, গাজর, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি আর কচুরলতি। আর ফল জাতীয় রয়েছে 8টি, আম, লিচু, কলা। এখানে আমরা টিস্যু কালচার কলার উপর জোর দিচ্ছি। স্যার সাগর কলা, সবরি কলা, চম্পা কলা, বিচি কলা এগুলো চিনি, কিন্তু এইটা আবার কোন কলা? এটা সাগর কলা এবং সবরি কলাই। তবে এনসিডিপি থেকে প্রশিক্ষণ নিয়ে আমি অতি আগ্রহ সহকারে টিস্যু কালচার কলার চাষ শুরু করি। আমাদের দেশীয় কলার চাষ যেভাবে করা হয় ঠিক তেমনিভাবেই এই টিস্যু কালচার কলার চাষ করা হয়। স্থানীয় কলার তুলনায় এই কলার রোগ খুবই কম, এমনকি রোগবালাই নেই বললেই চলে। আর দ্বিতীয়ত, কলাগুলো যখন বড় হয় তখন একসাথে কলাগুলো বের হয় এবং কলার যে কাঁদিগুলো, এই কাঁদিগুলোর প্রত্যেকটা কাঁদিতে 10টা করে থোকা থাকে এবং কলাগুলো বেশ বড় আকারের হয়। এক একটা কাঁদি যখন পাকে তখন আমরা 90 টাকা থেকে 100 টাকা দরে বিক্রি করে থাকি। এই টিস্যু কালচার কলা খুবই লাভজনক ফসল। আমার দেখা দেখি অনেক কৃষক এই কলার চাষ শুরু করেছে, আশা করি তারাও লাভবান হবেন। আর যেসব কলা চাষেরা এখনো শুরু করেননি তাদেরকে বলছি, আপনারাও এই টিস্যু কালচার কলার চাষ করুন এবং অধিক লাভবান হন। পেঁপে, লেবু জাতীয় ফল, কুল। এবার কুল সম্বন্ধে কিছু কথা বলি। আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে আপেল কুল এবং থাই কুলের চাষ হচ্ছে। আপনারা তাহলে এই আপেল কুল এবং থাই কুলের ফলন এবং লাভ সম্বন্ধে কিছু জানুন। আমি এ পর্যন্ত এখানে 45,000 টাকার আপেল কুল বিক্রি করছি। আমার বাগান করতে 18,000 টাকার মতো খরচ হয়েছে। তা আমি আশা করছি যা ফল আছে এটা দিয়ে আরও অন্তত 12-15,000 টাকা পাবো বলে আশা করি। সামনে বছর আমার প্রায় 10,000 টাকার মতো খরচ হবে, খরচটা কমে আসবে, কিন্তু এর ফল হবে অন্তত 3 গুণ 4 গুণ বেশি। আমি আশা করতেছি যে এই বাগান থেকে আগামীতে প্রায় 1,20,000 থেকে 30,000 টাকার ফল আমি পাবো বলে আশা করি। থানা কৃষি অফিস থেকে আমি ব্যাপকভাবে সহযোগিতা পেলাম। ওনাদের সহযোগিতা নিয়ে আমি থাই কুলের বাগান করেছি। অন্যান্য আশেপাশে যারা চাষি আছেন তাদের বাগান ভিজিট করে দেখেছি, তাতে মনে হয়েছে অন্যান্য যে কোনো মাঠ ফসলের চেয়ে এটা অধিক লাভজনক। আমার বাগানে যে কুল দেখছেন, এই কুল গাছের বয়স 6 মাস। এই 6 মাসের মধ্যে এই গাছগুলো বড় হয়েছে এবং এত সুন্দর ফল দিয়েছে যে এটা রীতিমতো আশ্চর্যের ব্যাপার। আপনারা জানলেন আপেল কুল এবং থাই কুল সম্বন্ধে। এরপর হলো পেয়ারা, তরমুজ আর মশলা জাতীয় হলো 5টি, যেমন পেঁয়াজ, মরিচ, রসুন, হলুদ, আদা। পেঁয়াজ আমরা শীতকালে পেয়ে থাকি, কিন্তু এখানে গ্রীষ্মকালে প্রচুর পেঁয়াজের চাষ হচ্ছে। আপনারা 12 মাসই পেঁয়াজের চাষ করতে পারেন। আপনারা শুনলে অবাক হবেন, তা হলো রসুন এখন বিনা চাষেও রোপণে ভালো ফলন হয়। আমি বিনা চাষে রসুন করতেছি আজ বছর 2 হলো। এটা খুব লাভজনক ফসল, কম খরচে বেশি ফলন পাওয়া যায়। এটা আলুও পাওয়া যায়, সবচেয়ে আগে আসে রসুনটা। বেশ বাইরেও কম লাগে, পোকামাকড়ও কম হয়, রসুনের গাছ বেশ বড় হয়, ফলনশীল আর কি। বিনা চাষে রসুন লাগালে রসুনের ফলনটা আমরা বেশি পাচ্ছি, 30 থেকে 35 বিঘা থেকে ফলন পাচ্ছি। এবং চাষ করার চেয়ে বিনা চাষে লাগানো খুব লাভজনক ফসল। তৈলজাতীয় হলো 2টি, যেমন উচ্চ ফলনশীল সূর্যমুখী এবং বাদাম, আর হলো ভুট্টা, সুগন্ধি চাল এবং মুগ ডাল। এই 33টি ফসল হলো উচ্চ মূল্যের ফসল। ভুট্টার সাথে সাথী ফসল হিসেবে আলুর চাষ করা যেতে পারে এবং একই সাথে একই জমিতে
ভুট্টা এবং আলুর ফলন পাওয়া যেতে পারে। স্যার কোনো অসুবিধা নাই, ফলামু আর বেশি দামে বেচু। তুমি মিয়া নাইছো না, পানির দামে সবজি বেচলাম, খরচার পয়সা উঠলো না। উঠবে ভাই, সব পয়সাই উঠবে। আমরা সেই জন্যই আপনাদের ডেকেছি কিছু কথা বলার জন্য। বলেন স্যার, কি বলবেন? তাহলে আপনারা বলুন তো, ফসলের জন্য প্রথম কি প্রয়োজন? বীজ স্যার, ভালো বীজ। না স্যার, ওটা ঠিক না স্যার, প্রথম দরকার পানি। বীজ আর পানি দুটোই অবশ্যই প্রয়োজন, কিন্তু তার আগে কি প্রয়োজন? তার আগে প্রয়োজন হচ্ছে মাটি। আপনাদের ফসল ফলানোর জন্য নির্বাচন করতে হবে ফসলের জন্য জমি, এবং সেই জমির মাটি টেস্ট করে দেখতে হবে সেই জমিতে ফসল ভালো হবে কি হবে না। স্যার, এই মাটি টেস্ট করবো কোথায়? মাটি টেস্ট করানোর জন্য আপনাদেরকে বেশি দূর যেতে হবে না। আমাদের কৃষি অফিসে যোগাযোগ করলে আমরাই মাটি টেস্ট করে বলে দেব এই মাটি ফসল ফলানোর জন্য উপযোগী না অনুপযোগী। যদি উপযোগী হয় তাহলে নিশ্চিন্তে ফসল লাগাবেন, আর যদি অনুপযোগী হয় তাহলে কিভাবে উপযোগী করা যায় সেই নিয়ম কানুন জেনে উপযোগী করে চাষ করবেন। এবার আপনাদেরকে আমি চাষের নিয়ম পদ্ধতিগুলো বলি। প্রথমে জমিতে আড়াআড়ি 4-5টা চাষ দিয়ে মাটি ভালো করে ঝুরঝুরে করে নিয়ে, তারপর মই দিয়ে মাটি সমান করে নিয়ে নিয়ম মাফিক আপনাকে বীজ বুনতে হবে। এখানে আপনারা মনে রাখবেন ফল জাতীয় ফসলের উৎপাদন পদ্ধতি একটু আলাদা ধরনের। তা হলো ফল গাছ লাগাতে হলে আপনাকে প্রথমে গর্ত করে মাদা তৈরি করতে হবে। এবার সবজি, মশলা ও তৈল জাতীয় ফসলের নিয়মাবলীগুলো বলে দিচ্ছি। এটা অবশ্যই আপনাকে জানতে হবে যে যে বীজ রোপণ করবেন সেই বীজটি হতে হবে ভালো বীজ। কোনো ক্রমেই নষ্ট বীজ বা রোগাক্রান্ত বীজ রোপণ করা যাবে না। বীজ বপনের পর নিয়ম মাফিক সেচ এবং সার প্রয়োগ করবেন। জৈব সার বেশি করে দেবেন, জৈব সারের সাথে সাথে রাসায়নিক সারও দেবেন। আর গাছ কিছুটা বড় হলে আগাছা সাফ করতে হবে। গাছে ফল ধরার পর আর আপনারা ভাববেন না যে গাছের পরিচর্যার প্রয়োজন নেই। ও, সন্তান হওয়ার পর মা ও সন্তান দুইজনেরই যেমন পরিচর্যার খুব প্রয়োজন হয়, তেমনি ফল ধরা গাছেরও পরিচর্যার প্রয়োজন। ঠিক বলেছেন আপনি। সবজি, মশলা এবং ফল গাছ যাতে নষ্ট না হয় সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে। পোকায় যাতে সবজি, মশলা বা ফলে আক্রমণ করতে না পারে সেজন্য উপজেলা কৃষি অফিসে এসে আমাদের সাথে পরামর্শ করে কীটনাশক ঔষধ প্রয়োগ করবেন। সবজি, মশলা বা ফল পরিপক্ক হলে জমি থেকে তুলে বাজারে বিক্রি করবেন। এখানে কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। সবজি, মশলা বা ফল তোলার সময় খুব সাবধানে তুলতে হবে। পরিপক্ক ফসল তোলার সময় কচি সবজি এবং ফলের যেন কোনো রকম ক্ষতি না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। ফসল তোলার পর ছায়াযুক্ত স্থানে স্তূপ করে রাখবেন। তারপর ছোট বড় খারাপগুলোকে বাছাই করে আলাদা করে রাখবেন। ওই বাচ্চু, শোন, ভালো করে শোন। তুই তো শালা এক করে সব বাজারে নিয়ে যাস। স্যার, যারা একসাথ করে বাজারে নিয়ে যায় একটু বিচার করুন যায় না? বিচার করে তো লাভ নেই। তার চেয়ে আমার কথা মতো সবাই কাজ করলেই বরং লাভবান হবে।
বলেন স্যার। ওই বাচ্চু, ভালো করে হইনা রাখিস। হ্যাঁ, যা বলতে চেয়েছিলাম, আপনারা ফসল তোলার পর ছোট বড় পচা এবং পোকায় খাওয়াগুলোকে আলাদা আলাদা করে রাখবেন। এবার যেগুলো বিক্রির জন্য বাজারে নেবেন সেগুলোকে কিছুক্ষণ ছায়া নিচে রাখবেন। এইটা কেন স্যার? রোদ থেকে তুলে এনে বস্তায় বা কাগজের প্যাকেটে ভরলে গরমে নষ্ট হয়ে যাবে, তাই ঘন্টা 2 ছায়াযুক্ত স্থানে রেখে ঠান্ডা করে বস্তায় অথবা কাগজের প্যাকেটে ভরতে হবে। তাহলে সবজি বা ফল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তবে বস্তায় ভরারও কিন্তু একটা নিয়ম আছে। যে স্যার, এই নিয়ম কানুন শিখার জন্যই এতক্ষণ থেকে এখানে বইয়া রয়েছি স্যার। দেখি স্যার, আমার চিন্তার সাথে আপনার চিন্তার ওই মিল হয় কিনা। আপনার চিন্তাটা একটু বলেন তো। স্যার, বস্তার মধ্যে সুন্দর করে সাজাইয়া মাল ভরতে হইব, আর জোরে জোরে চাইপা মাল বরণ যাইব না। কি স্যার, ঠিক কইলাম না? জি, আপনি ঠিকই বলেছেন। ওই গফুর, শুনছো? আমি ঠিক কথাই কইছি। তুমি এত পটপট করো না, স্যার যা কয় এটা তুমিও মন দিয়া হনো। হ্যাঁ, এখন তো আমার কথা পটপটি হইব, কারণ আমার কথা যে সত্যি হইছে। মনোযোগ দিয়ে আপনারা আমার কথা শুনুন। সবজি, মশলা বা ফল যেটাই হোক না কেন, কাগজের বাক্স এবং বস্তায় যেভাবেই আপনারা প্যাকেট করেন না কেন, সেটা কিন্তু সাবধানে প্যাকেট করতে হবে। কোনো কিছু জোরে জোরে চেপে করবেন না, এমনভাবে প্যাকেট করতে হবে যাতে সবজি নষ্ট বা কুঁচকে না যায়। যদি সবজি নষ্ট বা কুঁচকে যায় তাহলে কিন্তু আপনারা ওইসব সবজি বা ফলের আসল মূল্য পাবেন না। আপনারা সাবধানতা অবলম্বন করে প্যাকেট করবেন, তারপর ভ্যান কিংবা ট্রাকে করে নিয়ে যাবেন এনসিডিপি বাজারে। এইটা আবার কোন বাজার স্যার? এটা হলো সরকার অনুমোদিত বাজার, পাইকারি এবং খুচরা বাজার। পাইকারি বিক্রি করতে হলে পাইকারি বাজারে যাবেন এবং খুচরা বিক্রি করতে হলে খুচরা বাজারে নিয়ে যাবেন। আপনাদের জিনিস আপনারা নিজের হাতেই বিক্রি করবেন। তাইলে স্যার টিয়া কাক পক্ষীদের কি উপায় হইব? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছেন। পরিপক্ক সবজি এবং ফল টিয়া এবং কাকপক্ষীদের হাত থেকে রক্ষা করার জন্য ক্ষেতের ভিতরে কিছু দূর পরপর কাকতাড়ুয়া বানিয়ে রাখবেন। তাতে টিয়া এবং কাকপক্ষীদের হাত থেকে সবজি, শাক, ফল, মশলাকে রক্ষা করা যাবে। হ্যাঁ স্যার, এটা তো বুঝলাম, কিন্তু আমি কইতেছিলাম ওই ফইরা মহাজনের কথা। আমরা নিজেরাই যদি শাক সবজি ফলমূল ওই এনসিডিবির মার্কেটে নিয়ে বেচি, তাহলে তাকেও কি অবস্থা হইব? ওদের হাত থেকে রক্ষা করে সবজির আসল মূল্য কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার জন্যই তো আমাদের এনসিডিপি বাজার। আপনারা নিজেরাই সবজি, মশলা, ফল নিয়ে বিক্রি করবেন। আরও একটা কাজ আপনাদের করতে হবে, তা হলো আপনারাই ট্রাক ঠিক করে শহরের বিভিন্ন পাইকারি বাজার অথবা বিপণী বিতানে বিক্রি করবেন। তাহলে আপনারাও আপনাদের ন্যায্য মূল্য পাবেন, আর মার্কেটের মূল্য নিয়ন্ত্রণে থাকলো। 4-5 হাত বদল হতে হতে শহরের বাজারগুলোতে এসে চড়া মূল্যে জনগণকে কিনে খেতে হয়। এখন আর তা হবে না। বুদ্ধিটা ভালোই দিছে। তবে স্যার, পাইকারি বাজারে নিয়া যদি যানবাহনের অভাবে ওই মাল বিভিন্ন শহরে পৌঁছাইতে না পারি, তাহলে ওই সব শাকসবজি ফলমূলের কি হইব? তার জন্যে আপনাদের চিন্তা করতে হবে না। এনসিডিপি বাজারের পাশেই আছে কুল চেম্বার। কিসের চেম্বার কইলেন স্যার? কুল চেম্বার মানে ঠান্ডা ঘর। অবিকৃত ফলমূল, সবজি, মশলা ওই ঠান্ডা ঘরে রাখবেন, আবার পরের হাটে তা বিক্রি করবেন। স্যার, আপনারা আমাকে জন্য এত সুযোগ সুবিধা করে দিছে, তাইলে এখন থেকে আমাকে ঠকায় কোন বেটায়? ভালো ভালো, সবাই খুব ভালো লাগলো না কথা বলতে? জি ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। জি স্যার।
বাবুই স্যাংরা রে গাছ উঠিয়া দুটা হামক জল পহি পারিয়া দে। আরে তুইও দুইটা নে রে বাবুই মোকো দুইটা দে, আরো দুইটা দে রে বাবুই সাওয়াল কান্দে। বাবুই স্যাংরা রে মনের দুঃখে আসে তার কাছে আমার গাছ উঠতে পারে না, আবার অন্য কাছে জল পাইছে। এতে হাসির কি হলো? না কিছু হয়নি, তা আমার কাছে তো জল পাই নাই, পেয়ারা আছে কেবল। আচ্ছা আমার সাথে তুই আর কি মারস না? না না ইয়ার কি আছে, আমি তোমার স্যাংরাই ভাবি। ও বলা বেটা সওয়াল, গাছে উঠতে যদি না পারেন তাহলে আমি তার সাহায্য করবো না? ও সেই কথা। না 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 না, তোমাকে আর সাহায্য করতে হবে না, আমি এখন গাছে ওঠা শিখে গেছি। বাবা বাবা বাবা, তা সেটা কি গাছ? কেওড়া না মাদার গাছ? তুই আমাদের চটাইবার চাস, হ্যাঁ? কিন্তু আমি তো চটবো না, আমার মনে আনন্দ বুকে বল, তাই তো আমি আনন্দের গান গাই। বাবুই স্যাংরা। দাঁড়ো দাঁড়ো, কিসে এত আনন্দ হয় এই মানুষ? আরে চাষের আনন্দ। চাষে আনন্দ আছে, কিন্তু ফসল বেচবার কালে সে আনন্দ মাটি হয়ে যায়। আর হবে না, দেমাগ খুইলা গেছে আমার, এবার আমি বুঝে শুনে ফলাবো ফসল। কি ফসল ফলাবে? আরে উচ্চ মূল্যের ফসল, পয়সা পয়সা ফলাবো, বাজারে যার মূল্য বেশি সেইটাই ফলাবো। যেমন? কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিচ্ছি আমরা। আমার এলাকার 33টি ফসলকে উচ্চ মূল্যের ফসল হিসেবে চিহ্নিত করছেন তারা। যেমন ধরো সবজির মাঝে রয়েছে আলু, পটল, শিম, বেগুন, টমেটো, এইসব। এই তো সব সময় চাষ হয়, যখন ভরা মৌসুম তখন তো দামই কম পাইবা। আরে এইখানেই তো কথা, আমরা বুদ্ধি কইরা আগাম জাতের চাষ করব নাবি জাতের চাষ। ফসল আগে উঠলে দাম তার উচ্চ হয়, আবার মৌসুমের শেষে দাম বেশি হয়। যাই কাজে যাই, দেখা হবে। বাবুই স্যাংরা রে গাছে উঠিয়া দুইটা আমায় জল পাই পারিয়া দে। সখিনা নতুন করে গান বানছি, শুনবা? রসিক কিষান রে উচ্চ মূল্যে ফসল ফলান, বুদ্ধি কইরা রে। সেই ফসলটা নেবে চাষি এনসিডিপির হাটেতে, হাটেতে উঠাইয়া ফসল বেচুন চড়া দামে। রসিক কিষান রে, রসিক কিষান রে উচ্চ মূল্যে ফসল ফলান, বুদ্ধি কইরা রে। আরে সেই ফসলটা নিয়ে যাবেন এনসিডিপির হাটেতে, এনসিডিপির হাটেতে ভাই, এনসিডিপির হাটেতে। নর্থ ওয়েস্ট ক্রপ ডাইভার্সিফিকেশন প্রজেক্ট এনসিডিপি, কৃষি বিপণন অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়।